আদিবাসী শব্দটা না দিয়ে, উপজাতি শব্দটা না দিয়ে তারা আবার নতুন করে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ বসিয়ে দিয়েছেন। নৃগোষ্ঠী হলে সেটা একটা, নৃগোষ্ঠী তো আমরা সবাই, আবার ওখানে একটা ক্ষুদ্র পরিবেশ, বন, এগুলো রক্ষক কিন্তু আমরা আদিবাসীরাই। শিক্ষিত ছেলেমেয়েরা এখন আমাদের অনেকে বাইরে চলে যাচ্ছে। আমি এখানে কাজ করবো, কার জন্য কাজ করব? আমার তো কোনো নিরাপত্তা নেই। শুধু আমাদের নাচ গানের কথা বা আমরা ওই কথাগুলো বললে তো হবে না। দর্শক, স্বাগত জানাচ্ছি পিআরএলসি টক পার্বত্য চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন ও সমতার কথা পর্ব 3-এ। আপনাদের সাথে রয়েছে আমি রাকিবুল ইকবাল জিসান। বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আদিবাসী জনগণের অধিকার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। বহু বৈচিত্র্যের এই অঞ্চলে মানুষের জীবন নানা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। তবে এখানকার আদিবাসীরা তাদের সংস্কৃতি, পরিচয় ও অধিকার রক্ষায় নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন। আজকের পর্বে আমরা জানব কিভাবে পিআরএলসি প্রকল্প ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন নিরূপা দেওয়ান, বিশিষ্ট আদিবাসী অধিকার কর্মী, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য। এছাড়াও তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য। এর পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। দিদি, প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে 9ই আগস্ট আমরা সকলেই জানি আদিবাসী দিবস হিসেবে পালিত হয় সারা বিশ্বে। এই দিবসটির তাৎপর্য সম্পর্কে এবং এই বর্তমান প্রেক্ষাপটে এসে এর চাহিদা আসলে কতটুকু রয়েছে এ ব্যাপারে আপনার অভিমত যদি আমাদের সাথে বলতেন। হ্যাঁ, আসলে আমি প্রথমেই আদিবাসী দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আদিবাসী দিবসের তাৎপর্য অনেক, যদি সেটাকে মূল্যায়ন করা হয়। আদিবাসীরা আপনি জানেন সারা বিশ্বে আমাদের অনেক আদিবাসী তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তো তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূমির অধিকার রয়েছে। প্রথাগত কিছু তাদের যে আচার আচরণ এগুলো রয়েছে, এগুলো আসলে খুবই ইউনিক। তো এগুলোর প্রতি অনেক সময় অনেক দেশে এগুলোকে খুব একটা মূল্যায়ন করেন না। তো এই জন্য এই আদিবাসী দিবসটাকে, যেটা 1982 সালে মানে আমাদের কথা চিন্তা করে, আদিবাসীদের কথা চিন্তা করে তারা ধারণা করেছিলেন যে আদিবাসীদের জন্য কিছু করা দরকার। পরে সেটা 1994, প্রথমে 93-তে, এরপরে 94-তে সেটা আদিবাসী দিবস, আন্তর্জাতিক আদি দিবস হিসেবে তারা প্রত্যেক বছর পালিত হবে। এই হিসেবে তারা সেটা জাতিসংঘ থেকে সাধারণ পরিষদে ঘোষণা করা হয়েছে। আমাদের যে নিজস্ব আমাদের ভূমির অধিকার আছে কে ব্যবহার করে আসছি, সেখানে আমরা জুম চাষ করছি, আমাদের খাদ্য ফলাচ্ছি, আমাদের খাদ্য নিরাপত্তার বিধান করছি, কিন্তু সেখানে এসে কোনো মতামত না নিয়ে আমাদের ভূমির উপর দিয়ে তারা রাস্তাঘাট করছে, সেই ভূমির অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। তো এই ভূমির অধিকার যখন আমাদের কাছে থাকবে না, এই খাদ্য নিরাপত্তার কথা যে এসছে, সেই খাদ্য নিরাপত্তা আমাদের নিজস্ব যে বিধান আছে, আমাদের যে আদিবাসী যে আমাদের জ্ঞান আছে, যে জ্ঞান দিয়ে আমরা এই ভূমি আমরা কি বলে যে পরিচালনা করছি, ভূমি ব্যবস্থা করছি, সেটা যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া না হয়, তাহলে আমাদের সেই খাদ্য নিরাপত্তা বা আমাদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে সংস্কৃতি, ভাষা, অনেক কিছু আমাদের নির্ভর করে। যেমন আমরা পরিবেশ, এই পরিবেশ, বন, এগুলো রক্ষক কিন্তু আমরা আদিবাসীরাই। আমরা সেখানে বসবাস করি এবং আমরা জানি, যেমন এই যে অপরিকল্পিতভাবে এখন গাছ কাটা হচ্ছে, অলরেডি কাটা হয়ে গেছে আমাদের বাংলাদেশে। যতটুকু একটা দেশের জন্য যত পরিমাণ, যত শতাংশ বনভূমি থাকা দরকার, তার থেকে অনেক কম হয়ে গেছে, যেটা বলে 25%। এখন তো আমার মনে হয় 10-11-রও বেশি আছে কি না, আমার কাছে সন্দেহ। তো সেই বন কিন্তু আমরা যারা আদিবাসীরা পার্বত্য চট্টগ্রামে বা অন্যান্য আমাদের সমতলে যারা আছে, আমরা বনবাসী, আমরা বনে, সে পাহাড়ে আমরা থাকি, সেখানে সেগুলোকে আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে সেগুলো আমরা দেখভাল করি, আমরা পরিবেশ রক্ষা করি। কিন্তু এখন আপনারা জানেন, যেহেতু পাহাড় থেকে, পাহাড়ের বাইরে সমতল থেকে অনেকে সেখানে গিয়ে চাষাবাদ করছেন, তারা কিন্তু আমাদের এই আদিবাসী জ্ঞানটা তাদের কাছে নেই। তারা কিন্তু আমরা মাটিটা কেটেই তারা সেখানে চাষবাস করছে।
তো স্বাভাবিক এইগুলো সম্পর্কে মানুষকে জানানো, অবহিত করা আমার মনে হয় প্রয়োজন। এবং এই জন্য আমি মনে করি এই আদিবাসী দিবসে এগুলো বারবার আমরা বলছি। এই জন্য আদিবাসী দিবসটা এই জন্যই তাৎপর্যপূর্ণ বলি, কিন্তু তারপরে আমার মনে হয় যে এটা সারা বছর আমাদেরকে এই আমাদের ভূমির প্রতি অধিকার, আমাদের যে খাদ্যাভ্যাস, এগুলোকে সম্মান করা উচিত। দিদি, এই প্রসঙ্গে একটু জানতে চাইব, আমাদের বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী এবং বিশ্বের অন্যান্য দেশে তো আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তো এই যে দুই ধরনের আদিবাসী জনগোষ্ঠী, তাদের অধিকারের ক্ষেত্রে আপনি আসলে কোনো পার্থক্য দেখেন কি না? এবং এটা আসলে যদি বলি, বাংলাদেশে একজন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আসলে তার জীবন ধারণ করতে গেলে আসলে কোনো প্রতিবন্ধকতা এখনও অত বড় পরিসরে রয়েছে কিনা আপনার মতে? হ্যাঁ, আছে। অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায়ও আদিবাসীদের সেভাবে সম্মান করা হয় না, তাদের সংস্কৃতি, ভাষা। তারপরেও তাদের এখানে যেহেতু উন্নত, সেখানে শিক্ষিত জনগোষ্ঠী আছেন, তারা এখন আগের থেকে অনেক বুঝতে পেরেছেন, এবং যার কারণে সেখানকার আদিবাসীদেরকে যথেষ্ট পরিমাণে তারা সম্মান দিয়ে থাকেন। তো সেই তুলনায় আমাদের এখানে আমরা সেভাবে আমাদের যে আমরা যে এত বছর ধরে লড়াই সংগ্রাম করছি আমাদের কি বলে যে আদিবাসী অধিকারকে রক্ষা করার জন্য, আমাদের ভাষা সংস্কৃতিকে রক্ষা করার জন্য, তো দিনকে দিন যেখানে আমাদের উন্নয়ন হচ্ছে, সে উন্নয়নের ছোঁয়ায় আমরাও উন্নত হতে পারবো সেটার থেকে। কারণ আমাদেরকে তখন আমাদের সেই জায়গাটা ছেড়ে দিয়ে, আমাদের ঘরের উপর দিয়ে, আমাদের জায়গার উপর দিয়ে রাস্তায় চলে গেছে, সীমান্ত সড়ক তৈরি হচ্ছে। তো সেই এলাকার আদিবাসীদের কিন্তু ওখান থেকে সরে যেতে হয়েছে, তারা আরও দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। আমরা দেশের প্রতি ভালোবাসা নিয়েই কিন্তু আমরা আমাদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলছি, এটাই যে আমাদের ভাষা আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ভূমির প্রতি আমাদের ঐতিহ্যবাহী অধিকার আছে, আমাদের প্রথাগত বিচার ব্যবস্থা আছে। সেই প্রথাগত বিচার ব্যবস্থাগুলো যাতে আমরা সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের সেই অধিকারটা আমাদেরকে দেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো সমতলে যেই সরকারি আইন কানুনগুলো প্রচলিত হয়, সেই সরকারি আইন কানুনগুলো তো পাহাড়ের তো আলাদা। আপনারা জানেন 1900 অ্যাক্ট, আমাদের 1900 সালের শাসনবিধি আইন আছে, সেটা ব্রিটিশ আমলে করা। আমাদেরকে নিজের মতো করে বেঁচে থাকার মতো আমাদের যে অধিকারগুলো আছে, প্রথাগত যে আমাদের আচার আচরণগুলো আছে, সেগুলো আমাদেরকে নিশ্চিন্তে এবং নিরাপদে সেগুলো যাতে আমরা পালন করতে পারি, সেই সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। এমনকি এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে গিয়ে যে আদিবাসী শব্দটি, এটি নিয়েও নানা রকম তর্ক বিতর্কের প্রেক্ষাপট আমরা বর্তমানে এখনও প্রচলিত রয়েছে। তো এই প্রসঙ্গে আপনার অভিমত যদি আমাদের সাথে একটু শেয়ার। হ্যাঁ, এটা নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে, যে আপনি আমাকে বললেন যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আমি একজন সদস্য। 2010 সালে আমরা যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি আমরা কিন্তু গঠন করেছিলাম। আমাদের এটার এই হচ্ছে যে সেখানে যে আমাদের যে উদ্দেশ্য, আমাদের ম্যান্ডেট, সেটা হলো প্রথম যেটা হলো যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন, আমাদের কি বলে যে আদিবাসী হিসেবে স্বীকৃতি দান, মানে সাংবিধানিক স্বীকৃতি, হ্যাঁ, স্বীকৃতি দান, তারপরে আমাদের ভূমি অধিকার নিশ্চিত করা, এইটা আমাদের মেইন বিষয় ছিল। কিন্তু আমাদের যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী যে আমরা আদিবাসী হিসেবে আমাদের যেটা আমরা স্বীকৃতি পাওয়ার কথা, সেটাই আমরা দাবি করেছি। এখানেও আমি জানি না, সেখানেও ষড়যন্ত্রের গন্ধ কেউ কেউ পেয়ে থাকেন, যার কারণে বিগত সরকারের আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন দীপুমণি, উনি তো জাতিসংঘে 2009 সালে উনি ঘোষণা করে এসেছেন যে আদিবাসী নেই। তো এরপরে আমরা অনেক চেষ্টা করেছি, বৈঠকের পর বৈঠক হয়েছে, খুব লেখালেখি হয়েছে, আমরা নিজেরা ওনার সাথে কথা বলেছি, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমরা কথা বলেছি। তো শেষ পর্যন্ত দেখা গেল যে সেখানে আদিবাসী শব্দটা না দিয়ে, উপজাতি শব্দটা না দিয়ে, তারা আবার নতুন করে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ বসিয়ে দিয়েছেন। সেটা আরও বেশি আপত্তিকর। জাতি হলে, নৃগোষ্ঠী হলে সেটা একটা, নৃগোষ্ঠী তো আমরা সবাই, আবার ওখানে একটা ক্ষুদ্র, যেমন উপজাতিটাও আমরা এই জন্যই আমরা গ্রহণ করতে পারি না। আমরা তো কোনো জাতি থেকে জাত না, উপজাতি কেন হব?
আমরা একটা জাতি গোষ্ঠী বলা যেতে পারে, কিন্তু তার সামনে আবার একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এটা আমাদের জন্য আসলে খুব একটা সম্মানজনক না। তবে এটা আমাদের জন্য ইতিবাচক। অধিকাংশ যারা প্রোগ্রেসিভ বলবো, যারা শিক্ষিত সমাজ বা সত্যিকারের ভাবে যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, যারা মানবিক, তারা কিন্তু আমাদেরকে আদিবাসী বলে থাকেন। তারা আদিবাসী হিসেবে আমাদের সাথে কথা বলেন। এখন ওনারা যদি রাষ্ট্র যদি আমাদেরকে আদিবাসী স্বীকৃতি না দেয়, সেটা তাদের ব্যাপার। তবে আমার কথা হলো, আমাদের যেই জাতিসংঘ থেকে যেই ঘোষণাটা দেওয়া হয়েছে আদিবাসী কারা, সেই ঘোষণা অনুযায়ী আমরা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করি এবং এখনও করছি। এখন আপনি আমাদের সাথে আলোচনার প্রেক্ষাপটেই বিভিন্ন বিষয় তুলে ধরেছেন যে নানা রকমভাবে উচ্ছেদ হচ্ছে, ভূমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নানা রকম সংকটের মুখোমুখি আজকে আদিবাসী জনগোষ্ঠী হচ্ছে। তো এই বিষয়টি আসলে সমাধানের কোনো পথের দিকে এগোচ্ছে কি না, এবং সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো তাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো মানসিক এবং সামাজিকভাবে কোনো সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে কিনা, এই ব্যাপারে যদি আপনারা জানেন, আমাদের পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে সেই অনুসারেই কিন্তু 2001 সালে ভূমি কমিশন গঠন করা হয়েছে একজন বিচারপতির নেতৃত্বে। চলে যাওয়ার পরে যখন চুক্তি হলো, চুক্তির পরে যখন তারা ফিরে আসলো, 97-তে ফিরে আসলো, 98 এভাবে তারা ফিরে আসতে লাগলো, তারা কিন্তু তাদের জায়গাগুলো ফেরত পায়নি। তাদের সেই জমিগুলো, যেহেতু তাদের কাগজপত্র ছিল না, ওই যে আমরা বলেছি ঐতিহ্যগত ভূমির অধিকার আমাদের আছে, আমরা যুগ যুগ ধরে সেখানে বসবাস করি সামষ্টিকভাবে। যেমন আপনারা হয়তো জানেন যে আমাদের এখানে একটা, এবং তাদের যে কমিটিটা আছে, সেই কমিটির নিজস্ব, তারা বসে কখন কোনজন তার হয়তো বাসা তৈরি করবে, তার বাঁশ কাটতে হবে, গাছ কাটতে হবে, তারা ওখানে ঠিক করে দেয় কোন জায়গা থেকে তারা কাটবে, এবং সেটাকে রক্ষা করার জন্য তারা যাতে সেখান থেকে কাটানো হয় এবং তার পরিবর্তে গাছ লাগানো হয়। তো এই সমস্ত নিয়ন্ত্রণ, ওই ভিলেজ কমন ফরেস্টের নিয়ম আছে আর কি। যার কারণে কিন্তু আমাদের এখানে অনেক ভিলেজ কমন ফরেস্ট যেগুলো আছে, যারা আদিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেগুলো কিন্তু একদম অনেক গাছ বাসে ভর্তি, অনেক দেখলেই বোঝা যায় ওখানে যে অনেক সুন্দর বন আছে, এটা আর কি। তো আমি মনে করি যে এই ভূমি কমিশন যখন কাজ শুরু করে, তখনই নানাভাবে, প্রথমেই হলো যে 2009 সালে যে 1 সালে যে কমিটি গঠন হয়েছিল, সে সময়ে কিন্তু ওই কিছু বিষয় ওখানে ধারা ছিল, ওই ধারার মধ্যে সাংঘর্ষিক ছিল চুক্তির সাথে। তখন আবার আঞ্চলিক পরিষদ যেহেতু তারা করেছে, তাদের মাধ্যমে সেই চুক্তির জন্য, এবং আমরাও এই কাজে আমরা নিজেরাও সম্পৃক্ত ছিলাম। তো আসলে আমি মনে করি এই মিটিংগুলো হওয়া উচিত এবং এই জন্য সরকারের সদিচ্ছা থাকা উচিত। এই প্রসঙ্গে দিদি একটি বিষয় জানতে চাইব। বাঙালিরা ওখানে গিয়ে বসবাস শুরু করেছেন, অনেক বাঙালিরাই এখন পাহাড়ি অঞ্চলে থাকছেন। তো সেই ক্ষেত্রে ভাষাগত একটি পার্থক্য তো রয়েছে, যে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষা রয়েছে তাদের, এবং বাঙালিদের ভাষায় বাঙালিরা যখন কথা বলে, তো এই দুই ভাষার মধ্যে এক ধরনের যোগাযোগের ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী একটা চ্যালেঞ্জের তো মুখোমুখি অবশ্যই হয়ে থাকে, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 14টির উপরে ভাষা বিলুপ্তির পথেও চলে এসছে। সেই ক্ষেত্রে দুটো বিষয় আপনার কাছে জানতে চাইব। একটি হচ্ছে আসলে এই চ্যালেঞ্জটা মোকাবেলার ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠী আসলে কিভাবে নিজেদের অবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, আর দ্বিতীয়টি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন এই সম্প্রদায় কি বিভিন্ন জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর জন্য যে বিভিন্ন ভাষা রয়েছে, এই ভাষাগুলোকে অন্তর্ভুক্তিকরণের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? আপনি নিজেও একজন শিক্ষক হিসেবে আপনার কর্মজীবন শেষ করেছেন, তো আপনার কাছ থেকে এটার ভালো কোনো একটা পার্সপেক্টিভ যদি আমরা জানতে পারি। না, আসলে তো আমাদের বেশিরভাগই যে প্রাথমিক পর্যায় থেকে যে শিশুরা ঝরে যায়, এটা একটা এই মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষা তারা গ্রহণ করতে পারে না। যখনই তারা স্কুলে পড়তে যায়, ভর্তি হয়, সেখানে যখন আরেকটা তাদের কাছে পরিচিত না, অপরিচিত ভাষায় যখন তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তারা বুঝতে পারে না। তো স্বাভাবিকভাবে তখন তারা ক্লাসে বা স্কুলে যেতে তাদের ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলে। তো এইভাবে বিশেষ করে ওই
যারা খুব প্রত্যন্ত এলাকায় আছে ওখানে কিন্তু এই শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার বেশি। যখন এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা শুরু হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার জন্য আমাদের পরিকল্পনাটার একটু অভাব ছিল, সুষ্ঠু পরিকল্পনা হয়নি। আসলে সুষ্ঠু কল্পনার মাধ্যমেই এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল, অর্থাৎ তাড়াহুড়ো করে বই না ছাপিয়ে যারা ওখানকার আদিবাসীরা আছেন, যে কথাটা বলছিলাম যে আমাদের শিক্ষকের অভাব রয়েছে, আমাদের প্রত্যন্ত এলাকা, এমনকি আমাদের শহর এলাকাগুলোতেও দেখা যায় আমাদের যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই। এখন শিক্ষকরা যদি, বিশেষ করে আমাদের দুর্বল হলো ইংরেজি, অঙ্ক, তারপর বাংলাটা, যেহেতু তারা পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরে বাঙালিদের সাথে বসবাস করছি, মোটামুটি আমরা বুঝতে পারি, কথা বলতে পারি, কিন্তু অন্যান্য এই যে বিষয়গুলো নিয়ে আমাদের দুর্বল থেকে যায় আমাদের শিশুরা, যার কারণে তারা পাশ করতে পারে না। এবং শিক্ষক যখন তারা আমাদের ওই এলাকাগুলোতে শিক্ষকতা, পার্বত্য এলাকার শিক্ষকরা যখন এনটিআরসি, আপনারা জানেন এনটিআরসি যে ন্যাশনাল যে ট্যাক্স ইয়ে আছে, তার মাধ্যমে একটা নিবন্ধন পরীক্ষা হয়, সেই নিবন্ধন পরীক্ষায় কিন্তু আমাদের এলাকার শিক্ষকরা হতে পারেন না, যোগ্যতা অর্জন করতে পারেন না। আমরা কিন্তু প্রস্তাব করেছি যে এবারে এনটিআরসির মাধ্যমে না, আমাদের নিজস্ব তিন পার্বত্য জেলা আছে এবং 3 পার্বত্য জেলাকে এখন অধীনে কিন্তু প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষাকেও অন্তর্ভুক্ত দেওয়া হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যদি আমাদের ওখানে নিজস্ব মানে কতটুকু, অবশ্যই একজন শিক্ষক হতে হলে তার যোগ্যতার দরকার আছে, অন্তত যেমন এখানে কম্পিটিশনে পাহাড়ে শিক্ষকরা সমতলের শিক্ষিতদের সাথে পেরে ওঠে না, হয়তো তাদের কিছুটা নাম্বারিংয়ের ইয়ে করে শুধু পার্বত্য এলাকার শিক্ষকদের মধ্যেই কম্পিটিশনের মাধ্যমে, কারণ তারা তো তাদের নিজস্ব এলাকাতে থাকবেনি এবং তারা তাদের সেই এলাকার শিশুদেরকে পড়ানোর ব্যাপারে বা ছাত্রছাত্রীদেরকে পড়ানোর ব্যাপারে তাদের একটা নিজস্ব আকুতিও তাদের থাকবে এবং সিনসিয়ারলি তারা তাদেরকে পড়াশোনা করাবেন। হয়তো আমার মনে হয় তাদেরকে সেভাবে আমরা শিক্ষাটাকে আরও অনেক বেশি মানে ভালো মতো উন্নতির দিকে নিয়ে যেতে পারি। এরকম কি কোনো প্রস্তাবনা সরকারের কাছে? হ্যাঁ, এসছে অলরেডি এসছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের নারী বিষয়ক সংস্কার কমিশন থেকেও আমরা ওটা দিয়েছি, আমরা জোর দিয়েছি আর কি, যে এটা মানে এনটিআরসির যেটা হয় সারা দেশের জন্য, সেটা না করে বিশেষ একটা ব্যবস্থা নিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ব্যবস্থা করা, এটা আমাদের আছে। দিদি, আপনি তো বহু বছর ধরে এই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। আমরা এবার একটু আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাইব যে আসলে আপনার অভিজ্ঞতায় এমন কোন ঘটনাটি রয়েছে যেটি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনাকে এবং অধিকার রক্ষার ক্ষেত্রে আপনি মনে করেছেন যে এই জায়গাটি যদি সংস্কার করা সম্ভব হয় কিংবা এই অধিকারটি যদি নিশ্চিত করা যেত, তাহলে আসলে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান আরেকটু উন্নত করা সম্ভব হতো, এই ব্যাপারে যদি? হ্যাঁ, আসলে তো আমাদের যে মানবাধিকারের যে বিষয়টা আছে, সেখানে আমাদের যে স্বাধীনভাবে চলাফেরা করার, আমার এই জিনিসটা, আমি আদিবাসী একজন সে এলাকার অধিবাসী হিসেবে আমি এটা খুবই এতে আমি আহত হই। যখন আমি শিক্ষকতা করতাম, আমি সরকারি স্কুলের শিক্ষকতা, আমাদের ডিজি মহোদয়া উনি গেছেন, তো আমাদের জেলা শিক্ষা অফিসার রিয়ঞ্জন নারী, আমরা 3 জনে মিলে কাপ্তাই গেছিলাম। সেখানে আমাদেরকে ওখানে চেকপোস্টে, আপনারা জানেন সেখানে একটা বিশেষ হচ্ছে যেখানে সেনাবাহিনী, তো তারা আমাদেরকে যেতে দিল না, বলে কি না যেতে দিল না, মানে যিনি আমাদের ডিজি ছিলেন রাশেদা আপা, ওনাকে বললেন আপনি যেতে পারবেন, কাপ্তাইয়ের ভিতরে কমপ্লেক্সের ভিতরে ওনারা যেতে পারবেন না। তো তখন আপনার কেমন মনে হতে পারে, আমার এলাকায় আমি আমার স্কুলের মধ্যে যেতে পারবো না, আমাকে বাধা দেওয়া হচ্ছে। তো এখানে আই ফেল্ট সো ইনসাল্টেড, আমি জীবনে কোনো দিন ভুলব না। তখন আমাদের যিনি ডিজি আপা বললেন যে আমার সাথে জেলা শিক্ষা কর্মকর্তা আছেন অঞ্জলি খাকিসা, বলে কি উনি আছেন, তো উনার জুরিসডিকশন, তো উনার তো নিয়ন্ত্রণের তো কাপ্তাই সহ, তো উনি যিনি জেলা শিক্ষা অফিসার, যিনি উনার স্কুল গিয়ে ভিজিট করতে না পারেন, তাহলে উনি
কেন, এটা তো আমি কিছুই বুঝতে পারছি না। তো উনি বলছে আমি ওনাদেরকে যেতে না দিলে আমি যাব না। তখন শেষ পর্যন্ত যাই হোক হেডমাস্টার সাহেব খবর পেয়ে দৌড়ে এসে ওনাদেরকে আর্মি চেকপোস্টে বলে আমাদেরকে নিয়ে গেলেন। কিছুদিন আগেও গত বছরও এরকম সেপ্টেম্বরে আমাদের ওখানে এই ধরনের ঘটনা ঘটেছে, যেগুলো আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, অপ্রত্যাশিত। আমরা এই ধরনের কখনো ভাবতে পারি না। ঠিক আছে, একজন মানুষ মারা গেছে, হ্যাঁ, সে পাহাড়ি বাঙালি, এটা বড় বিষয় না। হ্যাঁ, এটা তার যে সে একজন মানুষ, কিন্তু সেটাকে ওই সাম্প্রদায়িকতায় নিয়ে গিয়ে এইভাবে এই ঘটনাগুলো, এই কারণে আমরা আমাদের মনে হয় অনেক সময় আমরা আসলে আমাদেরকে এই আদিবাসী দিবসে আমরা তখন বলি, অনেক কথাই বলি, কিন্তু আমাদেরকে আসলে কিন্তু আমরা কি নিরাপদ? আমরা তো আসলেই নিরাপদ না। এই প্রসঙ্গে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তরুণ জনগোষ্ঠী, পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ভিতরে, তাদের ভিতরে এখন তো শিক্ষার হার বেড়েছে, তারা অধিকারের ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হয়েছে, তাদের ভিতরে প্রতিবাদী যে মানসিকতা তারও অনেক প্রসার নিশ্চয়ই ঘটেছে। আপনারা যে আদর্শকে ধারণ করে বা যে লক্ষ্যকে সামনে রেখে এই অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বর্তমানে তরুণ জনগোষ্ঠীর এই শিক্ষার হারের বৃদ্ধি, তাদের ভিতরে কি এই একই আদর্শ ছড়িয়ে যাচ্ছে নাকি তাদের ক্ষেত্রে কোনো ভিন্নতা বা কোনো কিছু আপনারা লক্ষ্য করছেন? না, ওরা কিন্তু যারা ব্রিলিয়ান্ট, আমাদের যারা বাচ্চারা, যারা সত্যিকারভাবে লেখাপড়া শিক্ষিত, আপনারা জানেন অনেক জায়গায় আমাদের পাহাড়িরা বা আদিবাসীরা, আমাদের ছাত্রছাত্রীরা, তারা এখন বিদেশে লেখাপড়া করছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে এবং তারা দেশের জন্যও কাজ করছে। তাদের মধ্যে কিন্তু ওই যে কথাটা বললাম, একটা যে আস্থার অভাব, অনেকেই আমাদের এখন শিক্ষিত ছেলেমেয়েরা এখন আমাদের অনেকে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, যে আমি এখানে কাজ করব, কার জন্য কাজ করব, আমার তো কোনো নিরাপত্তা নেই। তো এই বিষয়গুলো আসলে ওদেরকে আমরা বলি বারবার, অনেক সময় ওদের সাথে আমরা বসি, আমরা রীতিমতো তাদের সাথে ওদের অনেক কাউন্সিলিংয়ের মতো আমরা চেষ্টা করি। কিন্তু অনেক সময় যে ঘটনাগুলো ঘটে যায়, সেখানে তাদের সেই নেতিবাচক চিন্তাধারাটা আসেই, স্বাভাবিক। কিন্তু তারপরেও আমরা কিন্তু নিজের দেশ, বাংলাদেশকে নিজের দেশ ভেবে নিয়ে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এই যে এখন ঋতুপর্ণা, রূপনাদের কথা, এদের কথা বলুন, কি সুন্দর তারা দেশের জন্য, বাংলাদেশের ফুটবলটা কোথায় নিয়ে গেছে। আমাদের এখন তো ক্রীড়া জগতের কিন্তু তারা অনেক, আমাদের পাহাড় থেকে আসা মেয়েরা, অনেকগুলো মেয়ে এখন ক্রীড়া মন্ত্রণালয় এখন চিন্তা ভাবনা করছে যে তারা আলাদা করে আমাদের ওখানে এখন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করবে। জয়া চাকমা ফিফা রেফারি, চম্পা চাকমা ক্রিকেট প্লেয়ার, ওদের আমার হাত ধরেই আমি আমার এই মহিলা ক্রীড়া সংস্থাদের তাদের ট্রেনিং নেওয়া এবং তাদেরকে নিয়ে আসার ব্যাপারে আমার যতটুকু আমি সম্ভব আমি চেষ্টা করেছি। তো আমি এতে গর্ববোধ করি। তো দিদি, এই প্রসঙ্গে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের গণমাধ্যম তো সকল মানুষেরই কথা বলার জন্যই তৈরি। সেই ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীদেরকে উপস্থাপন করা গণমাধ্যমে, তাদের সংস্কৃতিকে ধারণ করা, আপনি কি মনে করেন যে যেভাবে উপস্থাপিত হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের কথাই যদি আমি বলি, তাদের পোশাক হতে শুরু করে সকল কিছু, আপনার কাছে কি মনে হয় যে এটি ঠিক আছে, নাকি আপনার কাছে মনে হয় যে এটাতে কোনো একটা পরিবর্তন দরকার, বা উপস্থাপনের যে ভাষাটা রয়েছে সেই ভাষায় আরও একটা পরিবর্তন এনে অধিকারের ব্যাপারটিকে আর একটু জোরালো করে উপস্থাপন করা যেতে পারতো কিনা, বা করা গেলে কি করা যায়? অবশ্যই পারতো। যারা লেখালেখি করেন বা যারা এই যে উপস্থাপনা করেন, আমাদের সাংবাদিকতা, তারা কিন্তু অনেকে লিখেন, অনেকেই আমাদের আদিবাসীদের কথা লিখেন, কিন্তু সেই লেখাগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের ওটাকে কী সেন্সরশিপ হয়। তারা ইচ্ছে করলেও আমাদেরকে আদিবাসী লিখতে পারে না। কিছু মিলিয়ে আসলে আমাদের এই তথ্য সরবরাহ, তথ্য পরিবেশন, এগুলোর ব্যাপারে একটা সুন্দর নীতিমালা এবং সুন্দর যারা করছেন এই কাজগুলোতে, যারা পলিসি মেকাররা আছেন, তাদেরকে আসলে নতুন করে আরও ভালো করে ভাবতে হবে। আমরা তো চাই স্বাভাবিক শুধু আমাদের নাচ গানের কথা বা আমরা ওই কথাগুলো বললে তো হবে না। আমাদের সেগুলো আমরা কীভাবে ধারণ করব, কীভাবে আমরা চর্চা করব এবং সেগুলোর
মানে পুরোপুরিভাবে আমাদের নিজের অধিকারের মধ্যে রেখে আমরা সেগুলোকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো, এগুলোর ব্যাপারেও আমাদেরকে অবশ্যই সহায়তা করতে হবে। নীতি, আমরা এবারের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত এখন। তো সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে আমাদের বর্তমান সরকার কিংবা পরবর্তী সরকার বা নাগরিক কমিটির যারা রয়েছেন, সচেতন নাগরিক যারা রয়েছেন এবং তরুণ প্রজন্ম, এই আদিবাসী দিবসকে সামনে রেখে আপনার তরফ থেকে তাদের জন্য যদি কোনো বার্তা থাকে। আমি মনে করি যে আমাদের এই আদিবাসী দিবসটা যেই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে ঘোষিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্যটা যাতে পরিপূর্ণতা পায় এবং সত্যিকার অর্থে আমাদের আদিবাসী সংস্কৃতি, ভাষা এবং ভূমির অধিকার এগুলো যাতে প্রতিষ্ঠিত হয়, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার যাতে আমরা সবাই পেতে পারি, এটার একটা রেখে আমাদেরকে কি বলে যে যাতে আমরা সবাই হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ দিদি আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের এবারের পর্বে। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ।